আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকাল 10টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যদিও মূল অনুষ্ঠান শুরু হবে বেলা 2টায়। ইতিমধ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সমাবেশ থেকে রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের আজকের জাতীয় সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলেও জানান তারা। এত বড় সমাবেশে অংশ নিতে পেরে খুশি জামায়াতের কর্মী সমর্থকরা। আমরা সবাই উদ্দেশ্যে চাই যে আমরা জনসভায় গেলাম, আমরা করে এসেছি মতিয়ার প্রফেসরে আমরা পাশ করাবো। আজকের এই সমাবেশের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাড়িয়ে বাংলাদেশের বাইরে বাংলাদেশের সম্মানিত নাগরিক বৃন্দ যারা প্রবাসীগণ আছেন, কোটি কোটি জনতা তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকের এই সমাবেশে যুক্ত হয়ে ইতিমধ্যেই এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য তারা সম্পৃক্ত হয়েছেন। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জাতীয় সমাবেশে আসা জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন এবং একজন যে জামায়াত কর্মী মারা গেছেন সে সাথে আরেকজন মারা গেছেন, এই বিষয়টি নিয়ে যদি কিছু জেনে থাকেন তবে জানাবেন। ইসলাম এই প্রথম এত বড় একটি জাতীয় সমাবেশ করছে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু এই জামায়াত সমর্থক এবং নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস এবং উত্তেজনা কিন্তু কাজ করছে। আমরা তাদের সাথে কথা বলেছি। এইরকম একটি মহাসমাবেশে তারা যোগ দিতে পেরে এবং অংশগ্রহণ করতে পেরে তারা উচ্ছ্বসিত এবং প্রত্যেকের আসলে মনেই বা তাদের অভিব্যক্তি সেটি রয়েছে যে একটি ন্যায়ের বাংলাদেশ আসলে তারা গড়তে চান, ন্যায় ভিত্তিক এবং একটি সমাজ এবং রাষ্ট্র তারা প্রতিষ্ঠা আসলে করতে চান। দুপুর 2টার সময় আসলে মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি ইতিমধ্যে নেতাকর্মীরা স্টেজে উঠে গিয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি 2টা থেকেই কিন্তু বক্তব্য দেওয়া শুরু করবেন। মূলত 7 দফা নিয়ে তারা আসলে এই মহাসমাবেশ করছে, যেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচনের লক্ষ্যে তাদের এই 7 দফা। সেই দফাগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কার এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা বা একই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচন কিন্তু তারা দাবি করছেন। সেই লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করছেন এবং এই সমাবেশ থেকে হয়তো পরবর্তী নির্বাচনী দিক নির্দেশনা সেটি তারা প্রদান করবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি। হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো যে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে এই সমাবেশ থেকে সামনের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচনের কি দিক নির্দেশনা দেন এবং তাদের যে নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তাদের কি বার্তা থাকে আসলে সেটি আমরা আসলে পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই মুহূর্তে দেখছেন আসলে পুরো মাঠ জুড়েই কিন্তু এই জামায়াত সমর্থক এবং নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। যদিও সকাল থেকেই তারা ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে তারা এই সমাবেশী স্থলে ঢুকেছে, বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই সমাবেশী স্থল মুখরিত করে রেখেছেন এবং তাদের হাতে কিন্তু পতাকা দেখেছি আমরা এবং দলীয় লোগো সংবলিত পতাকা এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই সমাবেশী স্থলে। যদিও স্টেজে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উঠে পড়েছেন এবং আমরা আশা করছি হয়তো নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু করতে পারবেন এবং সেইখান থেকে তাদের যে পরবর্তী দিক নির্দেশনা সেটি তারা আসলে প্রদান করবেন। এই মুহূর্তের চিত্রই দেখাচ্ছিলাম, আসলে সকাল থেকেই কিন্তু মানুষের ঢল এই সোহরাওয়ার্দী উদ্যানে আসলে এসেছে এবং সেখানে কিন্তু তার এরা কিন্তু আসলে এভাবেই তাদের যে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে তারা এসেছে এবং তারা আসলে প্রত্যাশা করছে এমন বাংলাদেশ তারা গড়তে পারবেন। তো সোহরাওয়ার্দী উদ্যানের এই অবস্থা দেখছেন, পরবর্তী আমরা নিশ্চয়ই এই মহাসমাবেশ থেকে কি দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটি জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো যে তথ্য। জিএম মাহমুদ, আপনাকে ধন্যবাদ।
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় দাকুপ উপজেলা জামায়াতের আমির সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত 3টায় ভাঙ্গার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে খুলনা থেকে কর্মী সমর্থকদের নিয়ে বাসটি দাঁড়ালে পেছন থেকে পরপর 2টি বাস ও একটি পিকআপ ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দাকুপ উপজেলার জামায়াতের আমির মোহাম্মদ আবু সাইদ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতের এক কর্মী। কক্সবাজারে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে এই পদযাত্রা শুরু হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে জনসমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পদযাত্রা এখন কোন পর্যায়ে আছে জানাবেন বিস্তারিত। শহীদ মিনারে ঘোষণা করা হয়েছিল, আবার আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে শহীদ মিনারে এবছরের 3রা আগস্ট একত্রিত হব। কেন? কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থান, যেই জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজারের সন্তান শহীদ ওয়াসিম জীবন দিয়েছে, সারা বাংলাদেশের অন্তত 1000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে। আমি এখন রয়েছি সমাবেশস্থলে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দান, পাবলিক লাইব্রেরি সহ দৌলত ময়দানে আমি এখন রয়েছি। এখানে একটু পরেই নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই যুদ্ধের এখানে পৌঁছে যাবেন। এর আগে বাস টার্মিনাল থেকে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির সেখান থেকে টার্মিনাল থেকে কক্সবাজার শহরে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই পাবলিক হল মাঠে তারা এখানে সমাবেশে যোগ দেবেন। এখানে সমাবেশ থেকে তারা নিজেরা বক্তব্য রাখবেন এবং কক্সবাজারের যে সমুদ্র শহরে তাদের যে পরিকল্পনা, জুলাই যোদ্ধাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, তারা সেগুলো পেশ করবেন। কক্সবাজার তাদের যে কর্মপন্থা, যে আজকের এই পদযাত্রা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের 5টি জেলায়, যেটা কক্সবাজার থেকে শুরু হয়েছে। তো এখানে সমাবেশে এসে তারা নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং কক্সবাজারের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কক্সবাজার যারা জনসাধারণ রয়েছেন, তাদেরকে দিক নির্দেশনা দেবেন। আগামী দিনের কর্মপন্থা তারা উপস্থাপন করবেন। এরপর তারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো মার্ফি, এই হচ্ছে সমাবেশ স্থল থেকে আমার সর্বশেষ তথ্য। সমাবেশের পর আমরা আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কাছে তিনি এই কথা জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা বলেছেন সেই অনুসারে নির্বাচন হবে। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ ও সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় আগামীতে ভালো নির্বাচন হবে বলেও জানান শফিকুল আলম। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। গোপালগঞ্জে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোকসমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও যাচ্ছে ক্রেতারা। চলাচল শুরু করেছে গণপরিবহন।
এর আগে গত বুধবার এনসিপি সমাবেশে হামলা সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 5 জনের মৃত্যু নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে তা নিরসনে প্রয়োজনে কবর থেকে মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন বলে আগেই তা সম্ভব হয়নি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বলেন, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছে। এছাড়া 3rd টার্মিনালের কাজ প্রায় 98% সম্পন্ন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা। একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। চব্বিশের 19 জুলাই এদিন রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমাতে 148 জনকে হত্যা করা হয়। হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকার গণহত্যা শুরু করায় তাদের আর পিছপা হওয়ার সুযোগ ছিল না। আরো জানাচ্ছেন AR বাদল। 24-এর 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন কোনো কিছুই সেদিন আন্দোলনকারীদের মনে ভয় ধরাতে পারেনি। সারা দেশে রাজপথ দখলে নেয় তারা। পুলিশের সঙ্গে চলে সংঘর্ষ। আমি মনে করি যে সেটা আন্দোলনের সীমাবদ্ধ নেই। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ঢাকা সহ সারা দেশ। আন্দোলনকারীদের দমাতে সরাসরি গুলি চালায় স্বৈরাচার সরকারের অনুগত বাহিনীগুলো। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। গুলিতে ঝরে বহু তাজা প্রাণ। দীর্ঘ হতে থাকে লাশের মিছিল। হাসপাতালগুলোতে বাড়তে থাকে আহতদের আর্তনাদ। সকালের দেশের থেকে আসছে, নতুন রাস্তায় ছিল, ওখানে গুলি করছে। এদিন রাজধানী সহ সারা দেশে অন্তত 148 জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। হামলা চালানো হয় নরসিংদী কারাগারে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। জারি করা হয় কারফিউ। মোতায়েন করা হয় সেনাবাহিনী। সরকারের সাথে আলোচনায় বসার পথ নেই বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমরা সরকারের সাথে আলোচনার কথা বলি। এদিন রাজধানীতে বিএনপির ডাকা ঐক্য সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেয় বিএনপি মহাসচিব। গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিল স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিনের স্মৃতিচারণ করে এই শিক্ষার্থী জানান, সরকারের আচরণে তাদের আর এক দফা বাস্তবায়ন ছাড়া উপায় ছিল না। রাজপথে আমি যে দফা নিয়ে নামি, যে দাবি নিয়ে নামি, খুব কোনো কিছু না করে আমাদেরকে ছেড়ে দিবে না, বা আমরা এটার কড়া মূল্য চুকাতে হবে। কিন্তু সেই মূল্য যে এইভাবে চুকাতে হবে, এত শহীদ এবং আহতদের আত্মত্যাগ, সেটা হয়তো তখন আমরা ভাবিনি আর কি। AR বাদল, RTV, ঢাকা। 1 বছর হতে চললেও জুলাই আন্দোলনের ক্ষত এখনও তাড়িয়ে বেড়াচ্ছে নির্মমতার শিকার পরিবারগুলোকে। তাদেরই একটি শহীদ শাহরিয়ার হোসেন রোকনের পরিবার। শত শত ছড়রা গুলিতে ঝাঁঝরা ছেলের বুকটি এখনও তাড়িয়ে বেড়ায় রোকনের বাবা মাকে। সংসারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। চরম কষ্টে দিন পার করলেও তাদের চাওয়া দেশে প্রতিষ্ঠিত হোক মানুষের অধিকার ও ন্যায় বিচার। নাজমুল হোসাইন সাইমনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ।
ন্যায্য দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয় ১ জুলাই থেকেই। কিন্তু দাবি না মেনে কর্তৃত্ববাদী সরকার উল্টো ছাত্র জনতাকে দমাতে বিভিন্ন বাহিনীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের লেলিয়ে দেয়। তারা নির্মম ও নিষ্ঠুরভাবে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে। তাদেরই একজন ২৩ বছরের তরুণ শাহরিয়ার হোসেন রোকন। ১৯ জুলাই অন্যান্য এলাকার মতো মোহাম্মদপুরেও ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী ক্যাডার ও পুলিশ। সে সময় ব্যবসার বকেয়া টাকা আনতে গিয়ে তাদের হাতে জীবন দিতে হয় রোকনকে। এক দুটি নয়, শত শত ছররাগুলি ঝাঁঝরা করে দেয় তার বুক। শুধু তাই নয়, হাসপাতাল থেকে কোনোমতে ছাড়পত্র নিয়ে মরদেহ বাসার সামনে নিলে হেলিকপ্টার থেকে সেখানেও চালানো হয় গুলি। তা যদি কেউ জিজ্ঞেস করে যে ও কিভাবে মারা গেছে, বলবেন স্বাভাবিকভাবে মারা গেছে। ছেলেকে হারানোর সেই বিভীষিকাময় দিনের স্মৃতি এখনো তাড়া করছে বাবাকে। পুত্র শোকে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। ও আমারে বলতেছে, বাবা বাবা, আমি কই কি হয়েছে? আমি একটু বিরক্তই হয়েছি, রাত ৩টা বাজে। আমি কি হয়েছে? অনেক গোলাগুলি হইতাছে, তুমি তাড়াতাড়ি নিচে নামো, না হলে তোমার বুক ঝাঁঝরা হয়ে যাবে, শরীর ঝাঁঝরা হয়ে যাব। তা আমি ওরে ধমক দেওয়া পাঠাইয়া দিছি। পাঠানোর কয়েক ঘন্টা পরে আমার ছেলে বুক ঝাঁঝরা হয়ে যায়। সন্তানের কথা মনে হলে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় রোকনের মায়ের। মশারি তলে হয়ে রয়েছে আর গায়ে গুলি লাগো, হে গুলি আবার ফুসফুলার গায়ে গেছে সকালবেলা। নাতির জন্য এখনো বিলাপ করেন দাদি। পরিবারের কেউই ভুলতে পারছে না তাকে। ও যা কইরা গেছে আমাদের সাথে, সবই তো এখন আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে গেছে। প্রত্যেকটা ক্ষণে ওর কথাটা বেশি মনে পড়ে। শুধু রোকন নয়, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এমন হাজার হাজার মানুষ জীবন দিয়ে গেছেন। পরিবারের চাওয়া যে উদ্দেশ্যে তাদের এই আত্মত্যাগ, তা যেন কখনো হারিয়ে না যায়। এই ছেলের লাশ যখন আমার কাঁধে, তখন আমার মনে হয় যে সারা পৃথিবী মনে হয় আমার কাঁধে। আমার খুব লাগছে, কষ্ট লাগছে যে এই জায়গায় যদি ও না যায়, যদি আমি যেতাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। হামাসের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের, বিমান হামলা করে আরো ৪১ ফিলিস্তিনিকে হত্যা। এবং সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ বাংলাদেশ নারী দল, আজ আবারও শ্রীলঙ্কা বধের মিশন আফইদাদের। ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরেক দফা বাড়ালো পাকিস্তান। শুক্রবার পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি PAA এর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে গণমাধ্যম জিও নিউজ। নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে ভারতের কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানিয়েছে PAA। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চলতি বছরের ২৪ এপ্রিল থেকে সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তাকে নিয়ে ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগ তার। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানায় ২০০৩ সালে মার্কিন বিনিয়োগকারী জেফ্রি হেপস্টেইনারকে কুরুচিপূর্ণ ছবিসহ একটি শুভেচ্ছা কার্ড পাঠান ডোনাল্ড ট্রাম্প। তবে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে জার্নালের মালিক রুপার্ট মারডক সহ দুজন প্রতিবেদক এবং তাদের সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7:30টার দিকে লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ট্রেনিং সেন্টারে এই ঘটনা ঘটে। পুলিশের বম্ব স্কোয়াড একটি বিস্ফোরক অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বিষয়টি নিশ্চিত করে জানান, FBI ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস ও ATF এজেন্টরা ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার পর এলাকা ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার হামাসের কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা এই কথা জানান। তিনি বলেন, গাজায় আটক সব বন্দীকে মুক্তির বিনিময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় ইসরায়েলকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কট্টরপন্থী মন্ত্রীরা প্রস্তাবটি নাকচ করেছেন বলে অভিযোগ তার। কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন উবাইদ। এদিকে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনে আরও 41 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এই পর্যন্ত নিহত 58,667 জন। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা অঞ্চলে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি শান্ত করতে ইসরায়েলের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে দেশটি। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই কথা জানান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক ও জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো। ঘোষণায় সুয়েদা অঞ্চলে ড্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিহার করে শান্তিপূর্ণভাবে নতুন সিরিয়া গঠনের আহ্বান জানান রাষ্ট্রদূত ব্যারাক। গতকাল যুদ্ধবিরতি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুজ ও বেদুইন গোষ্ঠী। টানা 6 দিনের সংঘাতে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে অঞ্চলটিতে। নারী সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আসর জুড়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই জিম ও সুইমিংয়ে নিজেদের রিকভার করার চেষ্টা করেছে বাটলারের শিষ্যরা। শিরোপা নিজেদের ঘরে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং সব শেষে প্রায় 2000-এর উপরে তরুণ শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। এবং ফাইনালি আমরা আপনার এই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে। আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে মবক্রেসি, হত্যা, ছিনতাই, গুম ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে
সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলছে। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলিও না। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে। এবং দর্শক, এতক্ষণ শুনছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কিছু অংশ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।